আমার নাম রুনা। আমার বিয়ে এমন একটি পরিবারে হয়েছিল যেখানে আমার স্বামী আর আমার শ্বশুর ছাড়া আর কেউ ছিল না। যখন এই সম্পর্ক আমাদের বাড়িতে এসেছিল তখন আমার বাবা মা খুব খুশি হয়েছিলেন। আজকাল কে না চায় যে কম সদস্যের পরিবারে মেয়ের বিয়ে হোক, কিন্তু দুঃখের বিষয় ছিল আমার বিয়ে গ্রামে হয়েছিল। আমি শহরের পড়াশোনা করা মেয়ে ছিলাম এবং শহরেই বিয়ে করতে চেয়েছিলাম। আমার ইচ্ছে ছিল যে আমার বিয়ে কোনো ধনী পরিবারের ছেলের সঙ্গে হোক, এবং শুনেছিলাম যে এই ছেলেটি ভালো চাকরি করে। আমাকে জানানো হয়েছিল যে ছেলেটি শহরে চাকরি করে কিন্তু গ্রামে থাকে। সে তার গাড়িতে করে সকালে শহরে যায় এবং রাতে ফিরে আসে। এটা শুনে আমার মন শান্তি পেয়েছিল যে আমাকে আমার পিতিগৃহ থেকে বেশি দূরে থাকতে হবে না। ছেলেটি দেখতে খুব স্মার্ট এবং পড়াশোনা করা ছিল। তার পরিবারে শুধু দুজন লোক ছিল, আমার শ্বশুর আর আমার স্বামী। আমাকে জানানো হয়েছিল যে আমার শ্বশুরের চোখের দৃষ্টি প্রায় 2 বছর আগে চলে গিয়েছিল। তার চোখে ছানি পড়েছিল এবং সময়মতো চিকিৎসা না হওয়ার কারণে তার দৃষ্টি পুরোপুরি চলে যায়। এই সম্পর্ক আমাদের জন্য ভালো ছিল এবং কোনো কারণ ছিল না এটা প্রত্যাখ্যান করার, তাই আমার বিয়ে খুব সহজেই হয়ে গেল। আমি আমার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি এলাম। বিয়ের প্রথম দিন গ্রামটির সব মহিলারা আমাকে ভালোভাবে অভ্যর্থনা জানা। আমাকে চারপাইতে বসিয়ে সবাই উপহার দেয়। শ্বশুর বাড়ির বিবাহের রীতিনীতি এবং অনুষ্ঠানগুলো আমার খুব ভালো লেগেছিল। আমি আমার শ্বশুরের আশীর্বাদ নিলাম এবং বাড়ির কাজ করতে শুরু করলাম। তিনি আমাকে বুমা বলে ডাকতেন। আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু যখনই আমি কাজ করতে করতে তার দিকে তাকাতাম মনে হতো তিনি আমাকে ঘুরে দেখছেন। পরে মনে পড়ত যে তিনি তো দেখতে পান না। এই চিন্তা বারবার আমার মাথায় আসত, কিন্তু পরে ভুলে যেতাম যে তিনি আমাদের বাড়িতে গ্রামের মহিলারা আসত এবং কিছুক্ষণ কথা বলে চলে যেত। আমার শ্বশুর বলতেন যে গ্রামের মানুষ খুব ভালোবাসার এবং মায়া। আমার শ্বশুর তার ঘর থেকে বের হতেন না, আর আমরা দুজন দিনভর একা থাকতাম। আমার স্বামী আমাকে বিয়ের রাতেই বুঝিয়ে দিয়েছিলেন যে আমাকে তার বাবার যত্ন নিতে হবে। আমার শ্বশুরের চোখের দৃষ্টি চলে যাওয়ার পর তিনি বাড়িতেই থাকতে শুরু করেন। আগে আমাদের বাড়িতে এক কাজের মেয়ে ছিল, যে এখন কাজ ছেড়ে চলে গেছে। তখন থেকে বাড়ির কাজের ঝামেলা বেড়ে গিয়েছিল। পাশের এক মেসমশাই এসে রান্না করে দিতেন, কিন্তু এই ব্যবস্থা চিরকাল চলতে পারে না। বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমার খুব প্রশংসা করেছিলেন এবং আমি তাকে আশ্বাস দিয়েছিলাম যে আমি তার বাবার সবসময় যত্ন নেব। সকালে উঠে প্রথমে আমি আমার শ্বশুরের জন্য নাশতা তৈরি করতাম। প্রথমে আমার স্বামী বাজার থেকে নাশতা নিয়ে আসতেন এবং আমাকে বিশ্রাম করতে বলতেন, কিন্তু এখন আমি বাড়ির সব কাজ নিজে হাতে নিয়েছি, কারণ এই বাড়িতে আর কোনো মহিলা নেই। আমি আমার শ্বশুরকে বলেছিলাম যে আমি বাড়ির সব কাজ নিজেই করব। আমার কথা শুনে আমার শ্বশুর আর স্বামী খুব খুশি হয়েছিলেন। আমার স্বামী বলেছিলেন যে আমাদের বাড়ির জন্য এমন মেয়েই দরকার ছিল। তিনি বলেছিলেন যে আমি শুধু সুন্দর নেই, বরং বুদ্ধিমতীও। নাশতার টেবিলে আমি সবার জন্য নাশতা পরিবেশন করেছিলাম এবং আমার শ্বশুরকে নিজের হাতে নাশতা দিয়েছিলাম। আমার স্বামীও তার বাবাকে নিজের হাতে নাশতা খাইয়ে দিয়েছিলেন। আমার স্বামী ধীরে ধীরে আমাকে দেখে মুচকি হাসছিলেন। যখন আমার স্বামী বাড়িতে থাকতেন তখন তিনি তার বাবার সব যত্ন নিতেন। তিনি আমাকে বলেছিলেন যে পরের বার থেকে তুমি এই দায়িত্ব পালন করবে। আমি আমার স্বামীকে খুশি হয়ে বলেছিলাম, কেন নয়, আমি বাড়ির সব দায়িত্ব নেব। আমার মনে হচ্ছিল যে আমার শ্বশুর এখন আমার সামনে বসে আমাকে দেখছেন। যখন আমার শ্বশুরের নাশতা শেষ হয়ে গেল তখন আমার স্বামী পাশের চেয়ার থেকে উঠে আমার পাশে এসে বসলেন এবং আমার মুখে হাত বোলাতে লাগলেন। আমার ভয় হচ্ছিল যে আমার শ্বশুর আমাদের দেখে ফেলবেন না, কিন্তু আমার স্বামী ইশারায় বললেন যে তিনি আমাদের কিভাবে দেখতে পারেন, তার চোখের দৃষ্টি নেই। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন। যখন আমার স্বামী বাড়িতে থাকতেন না তখন আমি বাড়ির কাজ দোপাট্টা ছাড়া করতাম। আমার মনে হতো বাড়িতে কেউ নেই এবং শ্বশুরও দেখতে পান না, তাই আমি যে কোনো অবস্থায় কাজ করতে থাকতাম এবং শ্বশুরের সামনে আসতাম। আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন এবং তার অভ্যাসও খুব ভালো ছিল। মাঝে মাঝে আমার খুব দুঃখ হতো যে কত ভালো মানুষের চোখের দৃষ্টি কিভাবে চলে যেতে পারে। আমার শ্বশুরের মুখে সবসময় হাসি থাক। একবার আমার স্বামী আমাকে বলেছিলেন যে আমার পিতাজি খুব সৎ মানুষ, গ্রামে কেউ তাকে খারাপ বলতো না। তিনি সবসময় লোকজনকে সাহায্য করেছেন এবং সবাই তার খুব সম্মান করে। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আপনার পিতাজির চিকিৎসা করাননি কেন। আমার স্বামী বলেছিলেন, তখন আমার শহরে খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই আমি কিছু সপ্তাহের জন্য সেখানে ছিলাম। পিতাজি চাননি আমাকে তার সমস্যার কথা বলে চিন্তিত করতে। তিনি আমাকে কিছুই বলেননি এবং ধীরে ধীরে তার দৃষ্টি চলে গেল। যখন আমি অনেক দিন পরে বাড়ি ফিরলাম তখন আমাকে বিষয়টা জানানো হয়। যদি তিনি আমাকে সময়মতো জানাতেন তবে আমি তাকে শহরে নিয়ে গিয়ে তার চিকিৎসা করাতাম এবং হয়তো তিনি সুস্থ হয়ে যেতেন, কিন্তু তিনি তো তার চিকিৎসা না করানোর জেদ ধরে রেখেছিলেন। আমার স্বামী বলেছিলেন যে পিতাজিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পিতাজি প্রতিবার মনা করতেন। তিনি বলেছিলেন, আমার বয়স হয়ে গেছে, আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি, এখন তোমার জীবনের সময় এসেছে, তুমি বিয়ে করো এবং নিজের জীবন জিও। আমার কি হবে, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব।
পিতাজি বলেছিলেন, চিন্তা করো না, আমি দেখতে পাই না, কিন্তু শুনতে পাই এবং তোমাকে অনুভব করতে পারি। আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই এবং চাই যে তোমার জীবন সুখী হোক। আমার স্বামী বলেছিলেন যে পিতাজির সব কাজ এখন আমার দায়িত্ব। আমি আমার স্বামীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমার থাকা পর্যন্ত বাড়িতে কোনো সমস্যা হবে না। আমার শ্বশুরের পুরানো ছবি দেখেছিলাম, যেখানে তার চোখের দৃষ্টি ছিল, এবং আমার শাশুড়ি তখন জীবিত ছিলেন। আমার শাশুড়ি খুব সুন্দরী ছিলেন, এবং আমার শ্বশুর তার যুবক বয়সে খুব হ্যান্ডসাম ছিলেন। একদিন আমার শ্বশুর বলেছিলেন, দেখো বুমা, আমার কপালে কি লেখা আছে যে আমি আমার বুমাকে নিজের চোখে দেখতে পারি না এবং না তাকিয়ে আশীর্বাদ দিতে পারি। আমি বলেছিলাম, শ্বশুরজি, কোনো সমস্যা নেই, আপনি এইভাবেই আমাকে আশীর্বাদ দিতে পারেন। বিয়ের কিছুদিন এইভাবেই কেটে গেল। একদিন আমার স্বামীকে কিছুদিনের জন্য শহরে থাকতে হল। আমি তাকে বলেছিলাম যে তুমি আমাকে পিতিগৃহে রেখে দাও, কিন্তু আমার স্বামী বললেন, আমি তোমাকে এইভাবে পিতিগৃহে রেখে যেতে পারি না, কারণ এখানে পিতাজি আছেন, তার সেবা কে করবে? আমার স্বামী চলে গিয়েছিলেন এবং যাওয়ার সময় বলেছিলেন, আমার পিছনে বাবার খেয়াল রেখো, তাকে নিজে হাতে খাওয়াও এবং তার কাপড়ও বদলাও। খাওয়ানো পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কাপড় বদলানোর কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি আমার স্বামীকে বললাম, কাপড় বদলানো আমার ঠিক মনে হচ্ছে না। আমার স্বামী বললেন, তুমি তো জানো বাবা দেখতে পান না। ধরো তোমার বাবার ক্ষেত্রেও এমন হতো এবং দেখাশোনার কেউ না থাকত, তবে তুমি কি তোমার বাবার খেয়াল রাখতে না? আমি বললাম, তুমি কেন এমন কথা বলছো? ঈশ্বর না করুন এমন কিছু হোক। আমার স্বামী বললেন, এই জন্যই বলছি যে তুমি বাবার সব কাজ করো। স্বামী চলে যাওয়ার পর আমার শ্বশুর আমাকে ডেকে বললেন, বুমা বুমা বলে আমাকে ডাকলেন। আমি দৌড়ে তার ঘরে গেলাম। আমার শ্বশুর ধুতি এবং গেঞ্জি পরে দাঁড়িয়েছিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ছেলে চলে গেছে? আমি বললাম, হ্যাঁ, আধ ঘন্টা আগে বেরিয়েছেন। তিনি বললেন, ঠিক আছে, তবে তুমি আমার শার্টটা তুলে দাও। শার্টটি বিছানার পাশে ঝুলছিল। আমি তার শার্টটা তাকে দিলাম। তিনি কোনোমতে শার্টটা পরলেন, কিন্তু বোতামগুলো উল্টোপাল্টা লাগাচ্ছিলেন। আমি বললাম, আপনি ছেড়ে দিন, আমি বোতামগুলো লাগিয়ে দিচ্ছি। আমার শ্বশুর হাসছিলেন, এবং হঠাৎ তার হাত আমার কোমরে লাগ। আমি তাকে শার্টটা পরিয়ে দিলাম এবং তারপর তিনি বললেন, বুমা, আমার চুলগুলোও ঠিক করে দাও। আমি ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে তার চুল ঠিক করে দিলাম। আমার শ্বশুর বললেন, বুমা, একটু আমার হাতগুলো দাও। আমি বললাম, কেন বাবা, কি হয়েছে? তিনি বললেন, দাও তো একটু। ভয়ে ভয়ে আমি তাকে আমার হাত দিলাম। আমি ভাবছিলাম কেন তিনি আমার হাত ধরতে চান। তিনি আমার দুই হাত নিজের হাতে ধরে বললেন, তোমার অনেক ধন্যবাদ, তুমি আমাদের ঘরটা খুব ভালোভাবে সামলেছ। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো তোমার মতো গৃহস্থালী সামলাতে পারত না। আমার শ্বশুর আমার হাতগুলো শক্ত করে ধরে রেখেছিলেন। আমি আমার হাত ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু তিনি বললেন, বুমা, এখনই এখানে থাকো। এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার? আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। আমি তোমাকে দেখতে পারি না, কিন্তু অনুভব তো করতে পারি। এরপর তিনি বললেন, ভগবান আমাকে কোনো মেয়ে দেননি। যদি আমার মেয়ে থাকত, তবে হয়তো সে তোমার মতো আমার সেবা করত না। শারদার মৃত্যুর পর আমার খুব খারাপ লেগেছিল, কারণ সে আমার সঙ্গী ছিল এবং খুব খেয়াল রাখ। আমাদের ঘরের একমাত্র মেয়ে ছিল। সে আমার ছেলে আর আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তারপর সব দায়িত্ব আমার ছেলের কাঁধে এসে পড়ল, এবং তারপর তুমি এসে সামলে নিলে। আমি বললাম, আপনি কারো উপর বোঝা নন, আমার উপর তো মোটেই না। আমি আপনার মেয়ের মতো। আপনি আমাকে আপনার মেয়ে বলেই ভাবুন। আমার কথা শুনে তিনি হাসলেন এবং বললেন, তুমি খুব ভালো এবং আমার অনেক খেয়াল রাখ। কিন্তু তিনি তখনও আমার হাত শক্ত করে ধরে রেখেছিলেন। আমি বললাম, বাবা, আমার হাত ছেড়ে দিন, আমাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। আমার শ্বশুর আমার হাত ছেড়ে দিলেন, এবং আমি তৎক্ষণাৎ রান্নাঘরে চলে গেলাম। সময় যত গড়াচ্ছিল, আমার শ্বশুরের আচরণ কিছুটা অদ্ভুত হয়ে উঠছিল। আমার স্বামী প্রায় 1 বা 2 মাসের জন্য বাইরে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কাজের সিজন, এবং তাকে সেখানে থাকতে হবে। এই সময়ে আমার শ্বশুর আমার সাথে খুব বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে গিয়েছিলেন। এখন তো তিনি আমাকে ডেকে বলতেন, একটা শার্ট পরিয়ে দাও, বোতামগুলো ঠিক করে লাগছে না, বা আমার মাথায় তেল মালিশ করে দাও, এবং আমার পা টিপে দাও। বিয়ের আগে ভেবেছিলাম আমার শ্বশুর বাড়িতে শুধু আমার স্বামী এবং শ্বশুর আছেন, তাই আমাকে তেমন কাজ করতে হবে না। কিন্তু আমার শ্বশুরের কারণে আমি সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গিয়েছিলাম। সারাদিন শুধু কাজ আর কাজ করতে হতো। বিশ্রাম করার সুযোগই মিলত না। একদিন আমি বিশ্রাম করার জন্য আমার ঘরে গিয়েছিলাম। তখন হঠাৎ আমার শ্বশুরের চিৎকার শুনলাম। তিনি জোরে জোরে হাসছিলেন। আমি তার ঘরে গেলাম, তখন তিনি বললেন, এসো বুমা, আমার পাশে বসো, দেখো মোবাইলে কত সুন্দর কৌতুক আসছে। আমি বললাম, আপনি শুনে যান, আমি বিশ্রাম করতে যাচ্ছি। আমার শ্বশুর বললেন, বুমা, বিশ্রাম তো হবে, বিছানায় শুয়ে পড়ো, বিশ্রামও করতে পারবে আর কৌতুকও শুনতে পারবে। আমি অবাক হয়ে গেলাম যে তিনি আমাকে তার বিছানায় শোয়ার কথা বলছেন। আমি বললাম, সারাদিন ঘরের কাজ করতে থাকি,
বিশ্রাম করার পর আমাকে রান্নাও করতে হবে। আমার শ্বশুর হাসতে হাসতে বললেন, আমার পাশে বসো এবং কৌতুক শুনো, তোমার শরীরও ভালো হয়ে যাবে। আমি বললাম, কাজ বন্ধ করে দিই? কাজ তো কখনো শেষ হয় না। তারপর আমি তার বিছানায় গিয়ে বসে বললাম, ঠিক আছে, বলুন, যদি আপনার খিদে লাগে তবে কি খাবেন? তিনি হাসতে হাসতে বললেন, তুমি আমার পাশে বসে থাকো, আমার জন্য এটাই যথেষ্ট। আমি উঠে দাঁড়ালাম এবং বললাম, সাবধান, যদি আরেকবার আমাকে বোকা বানানোর চেষ্টা করেন। আমার শ্বশুর হাসছিলেন। আমি তৎক্ষণাৎ আমার ঘরে চলে গেলাম এবং শুয়ে পড়লাম। কাজ করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার শ্বশুর বাড়ির রান্নাই খেতেন। আমার স্বামী বলেছিলেন যে তাকে টাটকা খাবারই দিতে। কিছুক্ষণ বিশ্রামের পরে আমি রান্নাঘরে চলে গেলাম। গরম অনেক বেশি ছিল, তাই আমি ওড়না পরিনি। আমার শ্বশুর তার ঘরে চেয়ারে বসেছিলেন। আমি ঝাড়ু দিচ্ছিলাম এবং হঠাৎ দেখলাম তিনি আমার পিছনে দাঁড়িয়ে আছেন। আমি বললাম, আপনাকে কিছু দরকার? তিনি বললেন, না বুমা, আমার কিছু দরকার নেই, শুধু অনুভব করছিলাম যে ঘরে তুমি আছো না, কেউ অন্য। আমি বললাম, আপনি কি বলছেন? এই বাড়িতে আমাদের ছাড়া আর কেউ নেই তো? তিনি বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, এবং তারপর তার বিছানায় বসে পড়লেন। রাতে আমি তাকে খেতে দিচ্ছিলাম। খাওয়ার সময় তিনি খুব খুশি থাকতেন এবং মাঝে মাঝে আমার হাত ধরে রাখতেন। তিনি বলতেন, তোমার হাতে রান্না করা খাবার খুবই সুস্বাদু হয়। এখন ধীরে ধীরে আমি তার আচরণে পরিবর্তন লক্ষ্য করছিলাম। এখন তার আচরণ আমাকে বিরক্ত করতে শুরু করেছে, কারণ তিনি কোনো না কোনো অজুহাতে আমাকে ছুতে চেষ্টা করতেন। আমি বুঝতে পারছিলাম না তিনি কি করতে চাইছেন। আমি আমার শ্বশুরের আচরণে খুব বিরক্ত হয়ে পড়েছিলাম। বুঝতে পারছিলাম না স্বামীকে তার আচরণের ব্যাপারে কিভাবে বলবো, কারণ আমার শ্বশুর বলেছেন যে তিনি দেখতে পান না। আমি নিশ্চিত ছিলাম যে আমার স্বামী আমার কথা বিশ্বাস করবেন না। এক রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম। দরজা খোলা ছিল। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কারণ মনে হলো কেউ আমার পায়ে গুদগুদ করছে। যখনই দেখলাম আমার পায়ের নিচে মাটি সরে গেল, কারণ এটি আর কেউ নয়, বরং আমার শ্বশুর। আমি তৎক্ষণাৎ ওড়না পরে নিলাম এবং জিজ্ঞাসা করলাম, বাবা, আপনাকে কিছু দরকার? তিনি আমার হাত ধরে বললেন, আমি কোনো অন্ধ নই, সবকিছু দেখতে পারি। আমি অবাক হয়ে গেলাম এবং ভয়ও পেল। আমি বললাম, আপনি কি বলছেন? আমার শ্বশুর তৎক্ষণাৎ আমাকে ধরে ফেললেন। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু তিনি আমার কোনো কথাই শুনছিলেন না। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু তিনি আমার মুখ চেপে ধরলেন এবং তারপর যা ঘটেছিল তা কখনোই হওয়া উচিত ছিল না। আমি আমার শ্বশুরের কাছ থেকে এমন কিছু আশা করিনি। তিনি মিথ্যা বলেছিলেন যে তিনি অন্ধ এবং এই কথার সুযোগ নিয়েছিলেন। তিনি আমার মানসম্মান ধূলিসাৎ করে দিয়েছেন। আমি তাকে বললাম, আপনি আমার সঙ্গে ভালো করেননি। আমি আপনার সম্পর্কে সবকিছু আমার স্বামীকে বলব। আমার শ্বশুর হাসতে হাসতে বললেন, আমার ছেলে কখনো তোমার কথা বিশ্বাস করবে না, কারণ সে জানে আমি যদি তুমি আমার বিরুদ্ধে অভিযোগ করো, তবে সে তোমাকেই বাড়ি থেকে বের করে দেবে। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার মনে হলো তিনি ঠিকই বলছেন। আমার স্বামী কখনো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমার শ্বশুর যা করেছিলেন তা আমার জন্য খুবই বিপজ্জনক প্রমাণিত হল। আমি সম্পূর্ণ অসহায় হয়ে মাটিতে বসে জোরে জোরে কাঁদতে লাগলাম। আমার শ্বশুর বললেন, প্রথম দিন থেকেই আমার নজর তোমার উপর ছিল, কারণ তুমি খুবই সুন্দরী। আমি বললাম, আপনি আমার সাথে এমন কেন করলেন? তিনি বললেন, আমি কঠোর পরিশ্রম করে আমার ছেলেকে বড় করেছি। সে যখন শহরে গেল, তখন থেকে আমার দিকে নজর দেওয়া বন্ধ করে দিল। তারপর আমি পরিকল্পনা করলাম যে আমার ছেলের নজর আমার দিকে আকর্ষণ করার জন্য আমাকে অন্ধ সাজতে হবে। আমি আমার ছেলেকে মিথ্যা বললাম এবং সে এই কথায় বিশ্বাস কর। যখন সে বিয়ে করল এবং তোমাকে বাড়িতে নিয়ে এল, তখন থেকেই আমার নজর তোমার উপর ছিল। আমি অসহায়ভাবে এই সব শুনছিলাম, কিন্তু হয়তো আমার ভাগ্য ভালো ছিল। আমার স্বামী দরজার সামনে দাঁড়িয়ে সবকিছু শুনছিলেন। আসলে 2-6 নভেম্বর আমার জন্মদিন ছিল এবং আমার স্বামী আমাকে চমক দিতে চেয়েছিলেন। তিনি 2-5 তারিখের রাতেই শহর থেকে বাড়ি ফিরে এসেছিলেন। তিনি দরজা খোলা দেখেন এবং ভেতরে এসে সবকিছু শুনে নেন। এটি দেখে আমার স্বামী তার বাবাকে খুব মারধর করেন এবং তাদের সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। তারপর তিনি আমাকে তার সঙ্গে শহরে নিয়ে যান। তিনি তার বাবার পক্ষে আমার কাছে ক্ষমা চান। এখন আমি আমার স্বামীর সঙ্গে শহরেই থাকি। আমার স্বামী তার বাবার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছেন। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই চাপুন যাতে পরবর্তী আপডেটটি সবার আগে আপনার কাছে পৌঁছে। আমার নাম কবিতা আর আমার বয়স 20 বছর। এই গল্পটা 2 বছর আগের, আর এটা কোনো বানানো কাহিনী নয়, বরং আমার জীবনের এক নির্মম সত্য। এটা শুনলে হয়তো তোমাদের গা শিউরে উঠবে। আমি গ্রামের মেয়ে, কিন্তু শহরের ছলমলে জীবন আমাকে সবসময়ই আকর্ষণ করত। আমার চোখে কাজল লেগে থাকত, তবে কালো নয়,
এমন যেন অন্ধকার রাতের বুকে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার চুল ছিল এত লম্বা আর ঘন যে আমি হাঁটলেই মনে হতো আমার পেছনে মেঘের দল ছুটছে। আমার সৌন্দর্য দেখে গ্রামের মহিলারা হিংসায় জ্বলত, আর পুরুষদের চোখ বাঁকা হয়ে যেত। আমার কোমর এত চিকন ছিল যে মা প্রায় মজা করে বলতেন, কবিতা, তোর তো ঘাঘরা স্কার্ট পর্যন্ত ঠিকমতো ধরে থাকে না। আর আমার ঠোঁট ছিল এত লালচে যে লিপস্টিক না লাগালেও মনে হতো যেন আমি আলতো করে রং ছড়িয়ে দিয়েছি। কিন্তু এসবের মাঝেও আমার জীবন ছিল খুব সাধারণ। মাটির গন্ধ, সবুজ শস্যক্ষেত আর গরুর ঘণ্টাধ্বনির মধ্যে গড়ে ওঠা এক দুনিয়া। সকালবেলা উঠেই মা উঠোনে গোবর মেখে জায়গা পরিষ্কার করতেন, আর আমি পাশে বসে গরম চায়ের কাপ হাতে নিয়ে ভাবতাম, কবে আমি শহরে গিয়ে বড় শিক্ষায় শিক্ষিত হব। আমাদের গ্রামে মেয়েদের পড়াশোনা সাধারণত অষ্টম বা দশম শ্রেণীর পরেই শেষ হয়ে যেত। কিন্তু বাবা সবসময় বলতেন, কবিতা, তুই বড় হবি, তোকে গ্রামে পড়ে থাকলে চলবে না, তোকে শহরে গিয়ে পড়াশোনা করতে হবে। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন চাচার ফোন এল। আমার চাচা শহরে একা থাকতেন, কারণ চাচি আর তার বনিবনা হচ্ছিল না। 2 বছর ধরে ওদের মধ্যে ঝগড়া চলছিল। এবার তো চাচি রাগ করে বাড়ি ছেড়েই চলে গিয়েছিল। চাচা একা একা দিন কাটাচ্ছিলেন। বাবা ফোন তুলেই বললেন, কেমন আছ দাদা? সব ঠিক? চাচা বললেন, ভালোই আছি, তবে একাকিত্ব খুব কষ্ট দিচ্ছে। শুনলাম কবিতা এবার 12 পাশ করে ফেলেছে। এখন ওর কি পরিকল্পনা? বাবা বললেন, এখনও গ্রামেই আছে, তবে এখানে তেমন ভালো পড়াশোনার সুযোগ নেই। ভাবছি শহরে পাঠাব। চাচা বললেন, সেটাই তো বলছিলাম, শহরে ভালো কলেজ আছে, ওকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি ভালো কলেজে ভর্তি করিয়ে দেব। গ্রামে থেকে ও কি করবে? বাবা কথাটা মনে ধরল। তার মনে হল, চাচার ওপর ভরসা করলে আমি শহরে গুছিয়ে নিতে পারব। মা একটু দুশ্চিন্তায় ছিলেন, কিন্তু বাবা আশ্বস্ত করলেন, চাচা তো নিজের লোক, ভয় পাওয়ার কিছু নেই। আমি তখন দারুণ খুশি। শহরে পড়তে যাওয়ার স্বপ্ন আমার চোখে জলজল করছিল। গ্রামের ধুলোবালি পেরিয়ে শহরের উজ্জ্বল আলোর মাঝে নিজের পরিচয় গড়ার আগ্রহে আমার মন উদ্দীপিত হয়ে উঠল। শহরে পৌঁছানোর পর আমার মনে হচ্ছিল যেন স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। বিশাল বড় বড় বিল্ডিং, দ্রুতগামী গাড়ি, চারপাশের ছলমলে পরিবেশ। গ্রামের মাটির ঘ্রাণের বদলে এখানে এক নতুন জগতের আবহ। চাচা আমাকে অটোতে বসিয়ে বললেন, দেখছ তো কবিতা, এটাই হলো আসল দুনিয়া, যেখানে মানুষ এগিয়ে যায়, বড় কিছু হয়। তোকেও এখানেই নিজের নাম তৈরি করতে হবে। চাচার কথা শুনে আমার মনে অদ্ভুত এক উদ্দীপনা এল। মনে হলো, ভালোই হলো, চাচা এত যত্নবান, আমার জন্য এটা লাভজনক হবে। কিছুক্ষণ পর আমরা চাচার বাসায় পৌঁছালাম। ছোট্ট একটা ফ্ল্যাট, তবে বেশ পরিচ্ছন্ন। একটা ঘর, একটা রান্নাঘর, আর সামান্য একটা বারান্দা। মনে হলো, থাকবার মতো জায়গা তো ঠিকই আছে। চাচা বললেন, কবিতা, আয় বস, পানি খা। আমি খাবার আনিয়ে নিচ্ছি। আমি ব্যাগ নামিয়ে রেখে বললাম, না চাচা, আমি নিজেই রান্না করে নেব। চাচা হেসে বললেন, পাগলি, তুই এখন শহরে এসে গেছিস, এখানে সবাই নিজের হাতে সবকিছু করে না। একটু আরাম কর, আমি আসছি। এই বলে তিনি বাইরে চলে গেলেন। আমি তখন ঘরটা ঘুরে দেখতে লাগলাম। বই, ল্যাপটপ, একটা বড় আলমারি, আর কিছু পুরনো ছবি। এর মধ্যে চাচির ছবিও ছিল। হয়তো তিনি ছেড়ে চলে যাওয়ার পরও চাচা তার স্মৃতি ধরে রেখেছেন। কিছুক্ষণ পর চাচা ফিরে এলেন, হাতে একটা প্যাকেট। তিনি হেসে বললেন, নে, তোর প্রিয় পনির রোল এনেছি। আমি হেসে বললাম, আরে চাচা, আপনাকে কিভাবে জানলেন? চাচা মুচকি হেসে বললেন, আরে বাপু, তোকে ছোটবেলা থেকে চিনি, তোর কি পছন্দ কি অপছন্দ সবই জানি। চাচার এত যত্ন দেখে আমার ভালোই লাগছিল। মনে হচ্ছিল শহরেও যেন আমি আমার আপন কাউকে পেয়ে গেছি। রাতে মাকে ফোন দিলাম, মা, আমি ভালো আছি। চাচা খুব ভালো মানুষ, আমার অনেক খেয়াল রাখছেন। মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাবা, পড়াশোনায় মন দিস, চাচার কথা শুনিস। আমি সম্মতি জানিয়ে ফোন রেখে দিলাম। পরদিন সকালে চাচা বললেন, চল, কলেজে গিয়ে তোর ভর্তি করিয়ে দিই। আমি খুশি মনে তৈরি হয়ে গেলাম। মনে হচ্ছিল নতুন এক জীবনের শুরু হতে চলেছে। কলেজে পৌঁছানোর পর চারপাশের পরিবেশ দেখে আমি অবাক হয়ে গেলাম। বিশাল বিশাল বিল্ডিং, চারদিকে ছাত্রছাত্রীদের কোলাহল, একদমই ভিন্ন এক জগৎ। চাচা আমার ভর্তি করিয়ে দিলেন, বিখাতা কিনে দিলেন আর বললেন, পড়াশোনায় যেন কোনো বাধা না আসে। আমি মনে মনে খুব খুশি হলাম। মনে হচ্ছিল চাচা সত্যিই আমার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস। পরের কয়েকটা দিন বেশ ভালোই কাটছিল। সকালে কলেজে যেতাম, সন্ধ্যায় চাচার সাথে খেতে বসতাম। তিনি সবসময় জিজ্ঞেস করতেন, আজকের দিনটা কেমন কাটল, কোনো সমস্যা হচ্ছে না তো? চাচার এই যত্ন আমাকে স্বস্তি দিত।
মাঝে মধ্যে তিনি আমার পছন্দের আইসক্রিমও কিনে আনতেন। একদিন সন্ধ্যায় চাচা বললেন, কবিতা, চল আজ বাইরে খেতে যাই। আমি আনন্দে লাফিয়ে উঠলাম। ভাবলাম, বেশ ভালো একটা সময় কাটবে। আমরা একটা ভালো রেস্টুরেন্টে গেলাম। সেখানে আবছা আলো, মৃদু সুরেলা সঙ্গীত আর চমৎকার পরিবেশ। চাচা হাসতে হাসতে বললেন, তুই এখন বড় হয়ে গেছিস, পৃথিবীটা চিনতে শিখ। আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ চাচা, এখন অনেক কিছু বুঝতে পারি। চাচা আমার জন্য পিৎজা অর্ডার দিলেন। তোর পছন্দ, তাই না? আমি হেসে বললাম, হ্যাঁ চাচা, খুব পছন্দ। তিনি মুচকি হেসে তাকালেন, তবে সেই হাসিতে যেন কেমন অস্বাভাবিক কিছু ছিল। আমি বিশেষ পাত্তা দিলাম না, কিন্তু তারপরই যা ঘটল তাতে আমি কিছুটা অস্বস্তিতে পড়ে গেলাম। চাচা হঠাৎ আমার বাহুতে নিজের হাত গলিয়ে দিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলেন। প্রথমে একটু অস্বস্তি লাগলেও ভাবলাম, হয়তো আমারই ভুল ধারণা। আমরা টেবিলে বসলাম, আমি চারপাশের পরিবেশ দেখছিলাম। হঠাৎ অনুভব করলাম, চাচার পা আস্তে আস্তে আমার পায়ের সঙ্গে ঘাসা লাগছে। আমি প্রথমে পাত্তা দিলাম না, কিন্তু ধীরে ধীরে সেই ছোঁয়া বাড়তে লাগল। আমি চমকে উঠলাম, দ্রুত পা সরিয়ে নিলাম। কিছুটা অস্বস্তি নিয়ে বললাম, চাচা, আপনি কি করছেন? চাচা হেসে বললেন, কিছু না কবিতা, কিছু না। আমি কথা বিশ্বাস করার চেষ্টা করলাম, কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। খাওয়ার সময়ও আমি স্বাভাবিক থাকতে পারছিলাম না। চাচা আমার দিকে তাকিয়ে বললেন, শহরের মানুষরা খুব ওপেন মাইন্ডেড হয়, তোকেও এখন গ্রাম্য লজ্জা ঝেড়ে ফেলে খোলামেলা হতে হবে। আমি চাচার কথার সঠিক অর্থ বুঝতে পারছিলাম না, কিন্তু ভেতরে একটা অজানা ভয় জন্ম নিচ্ছিল। খাওয়া শেষ হলে আমরা রেস্টুরেন্ট থেকে বের হলাম। চাচা আমার কোমরে হাত রাখলেন, তারপর ধীরে ধীরে গাড়ির দিকে এগোলেন। আমি একটু ভয় পেলাম, কিন্তু কিছু বললাম না। ফিরতি পথে চাচা আমাকে নানা কথা বোঝানোর চেষ্টা করছিলেন, আমি শুধু মাথা নাড়ছিলাম। শহরের রাস্তায় ঘুরতে ঘুরতে রাত 11টা বেজে গেল। আমি বাসায় ফিরেই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মনের মধ্যে একরকম অস্থিরতা কাজ করছিল, কিন্তু নিজেকে বুঝ দিচ্ছিলাম, হয়তো আমি বাড়াবাড়ি করে ভাবছি। কিন্তু আমি তখনও জানতাম না, এটা কেবল শুরু। চাচার আচরণ ধীরে ধীরে বদলে যেতে লাগল। আগে যেখানে তিনি প্রাণোচ্ছল থাকতেন, এখন মাঝে মাঝে গভীর চিন্তায় মগ্ন হয়ে থাকতেন। আবার কখনো হঠাৎ করেই আমার প্রতি অকারণ স্নেহ দেখাতে শুরু করলেন, যেন প্রয়োজনের চেয়েও বেশি। আমি পড়াশোনায় মন দিতে চাইলেই তিনি এসে আমার চুলে বিলি কাটতে থাকতেন। প্রথমে বিষয়টাকে সাধারণ ভেবেছিলাম, কিন্তু ধীরে ধীরে এটা তার অভ্যাসে পরিণত হল। কখনো আমার কাঁধে হাত রাখতেন, কখনো বা পিঠে হাত বোলাতেন। আমি চুপচাপ সব সহ্য করছিলাম, ভাবছিলাম হয়তো আমারই ভুল ধারণা হচ্ছে। কিন্তু সত্যিই কি তাই? কিন্তু যেদিন আমি সেই ফর্সা মেয়েটিকে আবার দেখলাম, আমার অস্বস্তি আরও বেড়ে গেল। এখন সে প্রায় প্রতি সন্ধ্যায় চাচার ঘরে আসতে শুরু করল। লম্বা, ফর্সা আর বেশ সাজানো গোছানো। প্রথমবার দেখে ভেবেছিলাম হয়তো কোনো আত্মীয় হবে, কিন্তু দিন যেতে থাকল, আর মেয়েটি প্রতিদিন আসতে লাগল। আমি বুয়ে ডুবে থাকলেও কান সবসময় চাচার ঘরের দিকেই থাকত। কখনো হাসাহাসির শব্দ আসত, কখনো হালকা ফিসফিসানির। কিন্তু সবচেয়ে বেশি অদ্ভুত লাগল সেদিন রাতে, যখন আমি পানি নিতে উঠলাম। চাচার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দরজার ফাঁক দিয়ে দেখলাম, ম্লান আলোয় সেই মেয়েটি চাচার কাঁধে হেলে আছে। তার হাত চাচার বুকে, আর চাচার হাত তার কোমরে। মুহূর্তেই আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। দৌড়ে নিজের ঘরে ফিরে এলাম। সারা রাত নির্ঘুম কাটল, শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরছিল, এটা কি হচ্ছে? পরদিন সকালে নাশতার টেবিলে চাচাকে দেখে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, চাচা, ওই মেয়েটাকে প্রতিদিন আপনার ঘরে আসে কেন? চাচা আমার দিকে কড়া দৃষ্টিতে তাকালেন, তারপর হেসে বললেন, কবিতা, তুই এখনো ছোট, এসব ব্যাপার তোর জানার দরকার নেই। সে তো শুধু একজন বন্ধু। কিন্তু তার হাসির মধ্যে কেমন একটা কৃত্রিমতা লুকিয়েছিল। আমি আরও কিছু বলার আগেই চাচা আমার প্লেটে আরও পরোটা তুলে দিয়ে বললেন, খা, তোকে দেখছি খুব দুর্বল লাগছে। কিন্তু আমার মনের ভেতর তখন এক প্রকার ছড়বি ছিল, যা সহজে থামার নয়। এরপর চাচার আচরণ আরও বদলে যেতে লাগল। তিনি অস্থায়ী আমার খুব কাছাকাছি আসার চেষ্টা করতেন। কখনো হাত চেপে ধরতেন, কখনো বাহানা করে আমার গালে হাত দিতেন। একদিন তো সীমা ছাড়িয়ে গেল। আমি বসে পড়ছিলাম, হঠাৎ চাচা এসে পাশে বসে আমার হাঁটুর ওপর হাত রাখলেন। আমি আতকে উঠে সঙ্গে সঙ্গে পা সরিয়ে নিলাম। চাচা হাসলেন, বললেন, আরে, তুই তো খুব সন্দেহপ্রবণ। আমি শুধু তোকে স্বাচ্ছন্দ্যবোধ করানোর চেষ্টা করছি। কিন্তু আমার ভেতরের ভয় বলছিল, কিছু একটা ঠিক নেই। আমার মনে তখন হাজারো প্রশ্ন। সেই মেয়েটিকে চাচা প্রতিদিন তার সঙ্গে কি কথা বলেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন,
চাচার আচরণ এত হঠাৎ বদলে গেল কেন? আমি জানতাম সত্যিটা খুব শিগগিরই সামনে আসবে, কিন্তু তার আগে আমার ভয় জয় করা দরকার ছিল। রাতের অন্ধকার ঘন হয়ে আসছিল, কিন্তু আমার মনের অন্ধকার ছিল তার চেয়েও গভীর। চাচার রহস্যময় আচরণ আর সহ্য হচ্ছিল না। প্রতিদিন সেই ফর্সা মেয়েটি আসত, ঘণ্টার পর ঘণ্টা থাকত। আমার কৌতূহল চরমে পৌঁছে গিয়েছিল। আমি ঠিক করলাম এবার সত্যিটা জানতে হবে, কিন্তু কিভাবে? তখন আমার মাথায় একটা উপায় এলো। আমি আমার ফোনটাকে লুকিয়ে রেখে তাদের কথাবার্তা রেকর্ড করব। এখন প্রশ্ন ছিল, কোথায় লুকাব? আমি খেয়াল করলাম চাচার ঘরে একটা পুরনো আলমারি আছে, যেখানে এলোমেলোভাবে কাপড় রাখা। আমি দ্রুত ফোনটা ওখানে লুকিয়ে রাখলাম, রেকর্ডিং চালু করলাম, তারপর সন্দেহের নজর এড়ানোর জন্য চুপচাপ বেরিয়ে এলাম। সারারাত দুশ্চিন্তায় কাটল। ভেতরে ভেতরে এক অজানা আতঙ্ক কাজ করছিল। পরদিন ভোরেই উঠে পড়লাম। চাচার ঘরে ঢুকে আলমারির দরজা খুললাম, ভিতর থেকে ফোনটা বের করলাম। বুক ধকধক করতে লাগল। আমি দরজা বন্ধ করলাম, গভীর শ্বাস নিলাম, তারপর ভিডিওটি চালালাম। যা দেখলাম তা আমার কল্পনারও বাইরে ছিল। চাচা সেই মেয়েটির সঙ্গে অসম্ভব ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন। তাদের সম্পর্কের গভীরতা আমার বোঝার বাইরে ছিল। আমি হতভম্ব হয়ে গেলাম। চাচার শালীন ও সংযত ভাবমূর্তি মুহূর্তেই চূর্ণবিচূর্ণ হয়ে গেল। শুধু আমার দৃষ্টিতেই নয়, পুরো পরিবারের কাছেও তিনি এতদিন মিথ্যা বলে গেছেন। সেই মেয়েটি আসলে তার প্রেমিকা ছিল, যাকে চাচা বহুদিন ধরে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। ভিডিওতে শোনা কথাগুলো শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। চাচা আর তার প্রেমিকা শুধু লুকিয়ে দেখা করা প্রেমিক প্রেমিকা ছিলেন না, তারা মিলে এক ভয়ঙ্কর চক্রান্ত করছিলেন, চাচিকে পথ থেকে সরিয়ে সম্পত্তি একাই ভোগ করার জন্য। আর তার প্রেমিকাও সমানভাবে এতে জড়িত ছিল। আমার পুরো শরীর কাঁপছিল। চোখের সামনে ভেসে উঠছিল সেই সব মুহূর্ত, যখন চাচা আমার সঙ্গে মিথ্যা সহানুভূতি দেখাতেন, মিষ্টি কথা বলতেন, শহরে আনার বাহানা করে আমাকে তার ফাঁদে ফেলতে চাইছিলেন। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি নিজের স্ত্রীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন, আর এখন আমিও তার এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ হয়ে গিয়েছি, যদিও না চাইতেও। তবে এবার আমি চুপ করে বসে থাকার মেয়ে নি। আমি আবার ভিডিওটি ভালো করে দেখলাম। তাতে চাচা ও তার প্রেমিকার কথোপকথন স্পষ্টভাবে রেকর্ড হয়েছিল। চাচা বলছিলেন, আর কয়েকটা দিন, তারপর সবকিছু আমাদের হয়ে যাবে। পথের বাধা তো সরেই গেছে, এখন শুধু এই মেয়েকে সামলাতে হবে। মেয়েটি হাসতে হাসতে বলল, সামলাবে নাকি ভয় দেখিয়ে সরিয়ে দেবে? চাচা মুচকি হেসে উত্তর দিলেন, যেমন পরিস্থিতি আসবে তেমন ব্যবস্থা নেব। আগে ওকে আমাদের আয়ত্তে আনতে হবে, তারপর সব আমাদের ইচ্ছেমতো চলবে। এই কথা শুনে আমার শরীর শিউরে উঠল। আমি তাদের কাছে শুধুই একটা দাবার গুটি, যাকে তারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে চায়। সেই রাত আমার জন্য সবচেয়ে কঠিন ছিল। আমি এক মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি, শুধু ভাবছিলাম, এখন আমার কি করা উচিত। যদি সরাসরি চাচার সামনে গিয়ে বলে দিই যে আমি সব জেনে গেছি, তাহলে সে হয়তো আমাকেও আঘাত করতে দ্বিধা করবে না। আবার যদি চুপ করে থাকি, তবে সে ও তার প্রেমিকা তাদের ষড়যন্ত্রে সফল হয়ে যাবে। কিন্তু আমি চুপ করে বসে থাকব না। আমি ঠিক করলাম, যেভাবেই হোক এই সত্যটা সবার সামনে আনতে হবে। পরদিন সকালে প্রথমেই বাবাকে ফোন করলাম, কিন্তু কোনোভাবে ফোন লাগল না। এরপর আমি পুলিশের এক বন্ধুর সাহায্য চাইলাম। তাকে পুরো ঘটনাটা জানিয়ে ভিডিওটাও পাঠালাম। সে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাকে নিজেকে সামলে রাখতে হবে, যাতে চাচার কোনো সন্দেহ না হয়। আমি স্বাভাবিক থাকার ভান করতে লাগলাম, যেন কিছুই জানি না। চাচা নিশ্চিন্ত ছিলেন যে সবকিছু তার পরিকল্পনা মাফিক চলছে, কিন্তু তিনি জানতেন না তার আসল চেহারা খুব শিগগিরই সবার সামনে উন্মোচিত হবে। সন্ধ্যা হতেই পুলিশ চাচার বাড়িতে এসে হাজির। চাচার মুখ শুকিয়ে গেল। তিনি রাগে চিৎকার করে বললেন, এটা কি হচ্ছে? কিন্তু পুলিশের ইন্সপেক্টর ঠান্ডা গলায় বললেন, কিছু না, শুধু ফোন বের করে তার সামনে সেই ভিডিও চালিয়ে দিলেন। চাচা তখন বোবা হয়ে গেলেন। তিনি ধরা পড়ে গেছেন। তার প্রেমিকাও আতঙ্কিত হয়ে পড়ল। পুলিশ দুজনকেই গ্রেপ্তার করল। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। যে চাচা এতদিন পরিবারের প্রতি মমতার ভান করতেন, আজ তার মুখোশ পুরোপুরি খুলে গেছে। এখন সবাই তার আসল রূপ দেখছে। চাচিও ন্যায় বিচার পেলেন। কিন্তু আমার এই লড়াই শুধু নিজের জন্য ছিল না, ছিল প্রতিটি মেয়ের জন্য, যারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, যারা নিজের আত্মীয়দেরই ফাঁদে পড়ে গেছে। তবে আমি এখন আর সেই ভয় পাওয়া দুর্বল মেয়ে নি। আমি নিজেকে ভাঙতে দিইনি। এখন আমি পড়াশোনা শেষ করে জীবনে বড় কিছু করতে চাই, যাতে কোনো মেয়েকে আমার মতো এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে না হয়।
আজ চাচা কারাগারের শিকলবন্দি, আর আমি সত্যের সঙ্গে মুক্ত। আপনাদের কেমন লাগল এই গল্প কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্পের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কোচিং সেন্টার থেকে বলছি। আপনি কি শাকুলের আম্মু বলছেন? জি স্যার, আমি শাকিলের আম্মু বলছিলাম। হ্যাঁ, কেন, কি হয়েছে স্যার? বলছিলাম যে আজ বিগত 2 দিন হলো আপনি শাকিলকে নিয়ে ক্লাসে আসছেন না কেন? কোনো সমস্যা হলো নাকি? না স্যার, কোনো সমস্যা না। আসলে ও এই 2 দিন হলো একটু লেখাপড়া অমনোযোগী হয়েছে, তাই ক্লাসে ও যায় না, আর ওকেও নিয়ে আমি আসলে কোচিং সেন্টারে যাচ্ছি না স্যার। ঠিক আছে, আগামীকাল আসবো। আর এই 2 দিনের মধ্যে তো আপনি একবারও ফোন দিলেন না, আজকে ফোন দিলেন। আমি আসবো, আগামীকালকে আসবো, অবশ্যই আসবো। ঠিক আছে, ওকে নিয়ে ক্লাসে আসবেন। কারণ সব বাচ্চার মারাই তো হচ্ছে তার বাচ্চাদের সঙ্গে নিয়ে ক্লাসে ঠিকঠাক মতো এসে ক্লাস করাচ্ছে, কোচিং চলছে। আপনার বাচ্চাকে নিয়ে যদি আপনি রেগুলার না হন তাহলে তো সমস্যা হয়ে যাবে, কারণ ওর লেখাপড়ার ক্ষতি হবে। আর আমি চাই না যে আমার স্টুডেন্ট যারা আছে এদের কোনো লেখাপড়া কোনো ক্ষতি হোক বা কোনো বাচ্চার রেজাল্ট খারাপ হোক, এটা তো আমি চাই না। আর আমার কাছে কোচিং করলে যদি লেখাপড়া ওর খারাপ হয় তাহলে তো আমার বদনাম হবে, তাই না? এই জন্য বলছিলাম কি ম্যাডাম, ওকে অন্যান্য বাচ্চার মারা যেভাবে কন্টিনিউ নিয়ে আসে ক্লাসে, আপনিও এইভাবে নিয়ে আসবেন। আর আমি তো সবাইকেই কোনো সমস্যা হলে ফোন করে যোগাযোগ করি, এই জন্য আপনার কাছে একটু ফোন করেছিলাম, কিছু মনে নিন না। হ্যাঁ, ওর লেখাপড়ার ক্ষতি হবে এই ভেবে আসলে আমি ফোনটা করছি। ঠিক আছে, আগামীকাল ওকে ক্লাসে নিয়ে আসেন। স্যার, আমি একটা কথা বলতে চাই আপনাকে, যদি কিছু মনে না করেন। অবশ্যই বলবেন। কি বলবেন ম্যাডাম, বলুন। আমি বলছিলাম কি, আপনার কোচিং সেন্টারে যে আসলে ওই 2 ঘন্টা ওই যে ওদের লেখাপড়া করান, আর সব বাচ্চার মায়েরা এই যে আমরা সব এক জায়গা হয়ে এই যে আড্ডা মারি, আসলে বিষয়টা আমার কাছে কেমন যেন একটা বিরক্তকর লাগে। বুঝতে পারছেন স্যার? আপনি যদি একটু কষ্ট করে একটা টাইম নির্ধারণ করে আমার বাসাতে এসে যদি শাকিলকে একটু পড়ায় যেতেন, তাহলে হয়তো আমি একটু উপকৃত হতাম। আর তাছাড়া আমার ফ্যামিলিতেও মানে শাকিল, আমি আর আমার কাজের বুয়া ছাড়া তো আর কোনো লোক নাই। ওর আব্বু তো থাকে বিদেশ। এখন ওর আব্বুর কথা হলো যে আমি বাড়ি ছেড়ে ওই যে ওকে নিয়ে 2 ঘন্টা আপনার কোচিং এ যাই, ওখানে থাকি, আবার ওকে স্কুলে যাইতে হয়। তো সব মিলিয়ে আমার দিনটা ওখানেই যায়। যদি একটা টাইম একটু কষ্ট করে আপনি এসে ওকে পড়ায় যেতেন বাসা থেকে, তাহলে আমি একটু উপকৃত হতাম। এখন একটু ভেবে বলুন না স্যার আমার এই বিষয়টা। উম হ্যাঁ, করা যাবে না কেন? অবশ্যই সময় বের করা যাবে। তবে ওই বিকেল 4টায় আমি একটা টাইম সময় পাই। তো এই টাইমে যদি আপনার বাসাতে যাওয়া যায়, তো আমার একটু ডিমান্ড চার্জ বেশি লাগবে, তাছাড়া কিছু না। যেহেতু ওকে আমি সিঙ্গেল আলাদাভাবে পড়াইতে যাব, তো এর জন্য আমার একটু ডিমান্ডটা একটু বেশি, তাছাড়া বই কিছুই না। বুঝতে পারছেন? আপনি এখন দেখেন কবে থেকে ওকে আমি স্টার্ট করব। তাহলে স্যার আগামীকাল থেকেই আপনি শুরু করুন। কারণ ওর তো মাথা ভালো, ওর ব্রেন ভালো। তো লেখাপড়ার একটা গ্যাপ গেলে না ওর পড়াশোনা নষ্ট হয়ে যাবে, সেদিক দিয়ে আসলে ভেবে কথাটা বলছিলাম। আপনি আগামীকাল বিকেল 4টা থেকে আমার বাসাতে এসে ওকে লেখাপড়া করা শুরু শুরু করিয়ে দিন। আর আমি স্যার একটা কথা বলি আপনাকে, আমি যত অভিভাবক আপনার কাছে যায়, ওই কোচিং সেন্টারে যায় যে ভিড় করে থাকে, ঘন্টার পর ঘন্টা ওয়েট করে, আসলে আমি তাদের মধ্যে এ, মানে তাদের চলাফেরা এগুলো আমার পছন্দ না। আমি আপনাকে একটু আলাদা চোখে দেখি স্যার, বুঝতে পারছেন? যেমন? আলাদা চোখে তো দেখেন, কিন্তু কিভাবে দেখেন আপনি বলুন তো? আমি ঠিক আপনার কথা ক্লিয়ার বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে বলুন। বলছিলাম স্যার, আপনার বাড়ি তো সিরাজগঞ্জ। আপনি এই যে আমাদের এখানে এসে কোচিং সেন্টারে কোচিং করাচ্ছেন, লেখাপড়া করাচ্ছেন, বা আপনাকে এই যে এখানে জাগির থাকতে হয়, তো সেখান থেকে আমি আসলে কথাটা বলতে চাইছিলাম যে আপনি যদি আমার বাসাতে থেকে কোচিং করাতেন বা আমার এখানে লবিং থাকতেন, তাহলে একটু ভালো হতো। কারণ স্যার আমি আপনাকে যথেষ্ট অন্যভাবে দেখি। বিষয়টা আমি
কিভাবে যে আপনাকে বলি, মানে আমি স্যার অতটা আর কি এখন বলবো না। দেখুন ম্যাডাম, আমি আসলে অবিবাহিত একটা ছেলে। আর বিশেষ করে আপনার ফ্যামিলিতে যেহেতু এখন শাকিলের আব্বু থাকে না, সেও বিদেশ থাকে, তো এই অবস্থায় আমি আপনার বাসাতে থাকলে এটা কি ভালো দেখাবে? ভালো দেখায় না। অন্য কে কি ভাববে, নানান রকম ঝামেলা আছে। তাছাড়া তো মাসাল্লাহ আপনার বাড়ি বিল্ডিং বাড়ি, বা ওখানে থেকে লেখাপড়া করা আমারও একটু সুবিধা হতো। মানে আমি ক্লাস নিতাম, স্কুলে চাকরিটা করতাম, তো আমার জন্য তো ভালো হতো। কিন্তু বিষয়টা আসলে কেমন দেখাতো না, মানুষ কি বলবে এগুলা। আরে ধ্যাট, মানুষ কে কি বলবে না বলবে এতে আমার কোনো যায় আসে না, বুঝতে পারছেন স্যার? আপনি আসবেন কিনা তাই বলেন, কারণ আমি আপনাকে মনে প্রাণের থেকে আসলেই ভালোবাসি স্যার। আর 5 জন মহিলার মতো না। আমি আপনাকে আসলে আপনাকে আমার একটু দরকার, কারণ ওর আব্বু তো বোঝেনি, অনেক দিন হলো বিদেশ আছে। আর ওই আমার একমাত্র সন্তান। আর আমারও আপনাকে আসলে এত ভেঙে চড়ে একটু বুঝে নেন, মানে এত ভেঙে আমি বলতে পারবো না, মানে লজ্জা লাগে। তাছাড়া আপনি কি বোঝেন না কিছু? হ্যাঁ, একটু বোঝেন না কেন? একটা শিক্ষিত ছেলে একটু বোঝা তো লাগে। আমি আসলে আপনাকে বারবার কি বলতে চাইছি, আপনাকে আমার বাসায় ঠাঁই দিব, তারপরে বাসায় এসে ওকে পড়াইতে বলছি, আপনি বিষয়টা বুঝতে পারছেন না? একটু বুঝে তারপরে আমার সঙ্গে কথা বলেন। আসলে ম্যাডাম, এটা কি আদৌ ঠিক হবে? আমি আসলে ঠিক বুঝতে পারছি না এগুলা আপনার সঙ্গে আমার কি হচ্ছে। আসলে কি আপনি আমাকে কোনো অ্যাঙ্গেল করে কথা বলছেন? মানে বলতে চাইছি যে আপনি কি আমাকে পছন্দ করেন? আর সেটা কি আসলে হয়? কিভাবে আপনি আমাকে ব্যবহার করবেন বলুন তো? মানে আপনার মন্তব্যটা আপনি ক্লিয়ার খুলে বলুন। তাহলে আমি বুঝতে পারবো বা আপনাকে বলতে পারবো। কারণ আমি সাহস করে আমি তো আপনাকে কিছু বলতে পারছি না। যেহেতু আপনি একটা মেয়ে মানুষ। কিভাবে আমি আপনাকে কোনো অফার করব বা বলবো? আপনি যদি কোনো কিছু বলতে চান ক্লিয়ার ভাবে আমাকে বলুন। সেটাই হচ্ছে বেটার হবে। স্যার, আপনি যখন বলছেন তাহলে বলেই ফেলি। আমি প্রতিদিন আমার শাকিলকে নিয়ে যখন আপনার কোচিং সেন্টারে যেতাম, আমি আপনার মুখের দিকে ফেল করে তাকায় থাকতাম, কারণ আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তাছাড়া এদিকে শাকিলের আব্বু বাড়ির থাকে না, সেও বিদেশ থাকে। আমিও তো অনেকদিন, মানে কোনো কিছু আমার হয় না, পাইনি হাতের করে। কিসের টাকা পয়সা, কিসের বাড়ি গাড়ি? আর তাছাড়া শাকিলেরও মেধা ভালো, আর আপনার লেখাপড়ার আইটেমগুলো ভালো। যাই হোক, আপনার কাছে ওকে নিয়ে যায়, বিশেষ করে ওর পড়ালেখা করার জন্যও যেতাম। আবার আপনাকে যে আমার অনেক ভালো লাগে এই জন্যও আপনাকে দেখার জন্য যেতাম। তো এখন আমি আসলে চাইছি কি, যে আপনার ভাগটা আমি কাউকে দেব না। আপনাকে যদি পটিয়ে পাঠিয়ে আমার বাসায় নিয়ে আসতে পারতাম, তাহলে শাকলের লেখাপড়াও হতো, প্লাস আমারও হতো। মানে আপনাকে দিয়ে আমার সবই করায় নিতাম। আসলে আপনাকে আমার ভালো লাগে। এখন এই জন্য আমি মুখ খুলে আসলে কিছু বলতে চাইছি না, কারণ আমি শাকিলের মা আর আপনার শাকিলের শিক্ষক। ব্যবধানটা এইটুকু, তাছাড়া কিছুই না স্যার। আপনি এখন একটু ভেবে চিন্তে আমাকে একটু বলুন যে কি করা যায়। আপনি যদি আমার কথাই, মানে উগ্র মেজাজি হবেন না, রাগও করবেন না, বুঝতে পারছেন স্যার? একটু ঠান্ডা মাথায় একটু ভেবে চিনতে হাসেন, আমার বাসায় থাকেন। দেখেন, আমার বাসায় থাকলে আপনার স্কুলটাও কাছে হবে, আপনার কোচিং সেন্টারে যাওয়াটাও সুবিধা হবে। তাছাড়া আমার একলা বাড়ি, আলাদা বাড়ি, গেটওয়ালা বাড়ি, সেখানে আপনারও থেকে মজা হবে, প্লাস আমারও হবে। আর মাসাল্লাহ, দেখতে শুনতে কি আমি একেবারেই কম? হ্যাঁ, একেবারেই তো আর কম না। আমি বেশ মাসাল্লাহ আপনার চোখে মনে হয় খুব একটা খারাপ হব না। 8-10টা মেয়ের মতো না আমি, কিন্তু আমি আসলে মুখ ফুটে আপনাকে বলতে পারছিলাম না, তাই অনেকদিন এই জ্বলায় জ্বলছি। আজ বলে ফেললাম। একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। আর আপনি আমার বাসায় থাকলে আপনার কোনো অভাব থাকবে না। এই 2 টাকার এই চাকরিও করতে হবে না। আমি আপনাকে অনেক টাকা পয়সাও দিব মাঝখানে। আপনি শুধু আমার হয়ে আমি যা করতে বলবো
তাই করবেন। এমন কথা বলে? হ্যাঁ, এরকমটাই আপনার মনে ছিল? তে এরকম এত কষ্ট মুখের মধ্যে পুষে রাখছেন কেন? এত কষ্ট এতদিন ধরে যে মনের মধ্যে পুষে পুষে রাখছেন কেন? আপনি তো মোবাইলে এই কথাটা আমাকে আগের থেকে জানাই দিলেই পারতেন। তারপরে না হয় আমি ভেবেচিন্তে দেখতাম। কিন্তু আজ আপনি যখন বলছেন, ঠিক আছে, আমি আপনার কথায় রাজি। আমি আপনার কথা মেনে নিলাম। আমি আগামীকাল থেকে আপনার বাসায় ওকে পড়াইতে যাব। আর স্থায়ীভাবে আপনার বাসায় থাকার জন্য যা যা কিছু করণীয় আপনি ডিসিশন নেন, আমি কবে থেকে থাকবো। তাহলে আমি এই বাসা চেঞ্জ করে আপনার বাসায় চলে আসব। আর তারপরে আপনি আমাকে নিয়ে কি করবেন না করবেন সেটা একান্ত আপনার বিষয়। এটা আর আমার বলার কিছু নাই। আপনার যেটা ভালো হয় আপনি সেটাই করবেন। কারণ আপনার প্রস্তাবে আমি রাজি। বুঝতে পারছেন ম্যাডাম? হ্যাঁ? সত্যি স্যার? হ্যাঁ, আপনি রাজি? ও মাই গড! আপনি রাজি হলে তো তাহলে তার কথাই নেই কোনো। আপনি সত্যি রাজি স্যার? আপনি রাজি থাকলে তো আপনি কালকেই চলে আসেন বেডিং পত্র নিয়ে। আর আপনার জন্য যা কিছু করা লাগে সব আমি করব। আপনার ফ্যামিলিতে কোনো অভাব থাকবে না, সব কিছু পুষাই দেব আমি। শুধু আপনাকে লাগবে আমার। বুঝতে পারছেন? আমার যে এখন কি যে মজা লাগছে স্যার, আমি আপনাকে কি করে বলি। আমার খুব আনন্দ হচ্ছে মনের মধ্যে যে আমি আপনাকে আমার হাতে পাবো। ভাবতেই অবাক লাগছে স্যার। বুঝতে পারছেন? তাই না? আমার কথা শুনে খুব আনন্দ হচ্ছে আপনার? ঠিক আছে, সমস্যা নেই। আমি সত্যি বলছি, আমি আপনার বাসায় জাগির থাকবো। আর শাকিলকে ঠিকঠাক মতো লেখাপড়া করাবো। আর এর ফাঁকে আমাকে দিয়ে আপনি কি করাবেন না করাবেন সেটা একান্ত আপনার বিষয়। আমি আপনার সব প্রস্তাবে রাজি হয়ে গেলাম। তো এখন সিদ্ধান্তটা আপনার। দেখুন, আর আরেকটা কথা বলে রাখি, আমি ম্যাডাম অনেক গরিবের সন্তান। হ্যাঁ, তো একদম মধ্যবিত্ত ফ্যামিলিতে আমি বাস করি। আমার বাবা মা বেঁচে আছে। আর তারাও কোনোরকম কষ্ট করে আমাকে লেখাপড়া করে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। তো আমি যদি আপনার বাসাতে লবিং থাকি বা আলাদা একটা সুযোগ সুবিধা পাই তাহলে তো আমার ভালোই হবে। আমার কোনো আপত্তি নেই। আপনি এখন একটু আমাকে আপনার ওই সাহায্যের হাতটা একটু আমার মাথার উপরে রাখলেই হবে। তাই আমি ধন্য। আর বাকি আপনি আমাকে দিয়ে কি করাবেন কি না করাবেন এটা আপনি যখন যেটা করতে বলবেন, রাত নেই দিন নেই, আমি আপনার প্রস্তাবে রাজি ম্যাডাম। আপনি এই নিয়ে কোনো টেনশন করেন না। যেহেতু আমাকে আপনার অনেক ভালো লাগছে, আর আপনার ভালো লাগাটাকে প্রাধান্য দিয়ে আমি আপনার কথায় রাজি হয়ে গেলাম। তো এখন আপনার সিদ্ধান্তটা নিয়ে আমাকে ফোন করে জানান, আমি কবে থেকে আপনার বাসায় একদম পার্মানেন্ট ভাবে থাকতে পারবো। তো ঠিক আছে। আমি তো বললাম আপনি আগামী কালকেই চলে আসবেন। হ্যাঁ, আর কথা এখন অনেকই বলে ফেলছি, এখন আর এত কথা বলতে যাচ্ছি না। আমি আবার আপনাকে বিকালে ফোন দিয়ে বিস্তারিত জানাই দেব। আর এ বিষয়টা একটু শাকিলের আব্বার সঙ্গে শেয়ার করা দরকার। তার সঙ্গে একটু ফোনে কথা বলে আমি তারপর বিকালে আপনাকে বিস্তারিত জানিয়ে দেব। অবশ্যই আপনাকে আমার বাসাতে আসতে হবে এবং সেই পরিস্থিতিটা আমি রেডি করার পরে আপনাকে আমি জানাই দিচ্ছি। ওকে স্যার? তো ঠিক আছে, রাখতেছি। হ্যাঁ, বিকালে ফোনে কথা হবে আবার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে ম্যাডাম, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আমার চাচার বিয়ের 9 মাস পেরিয়ে গেছে। আমার নতুন চাচি ছিলেন অত্যন্ত সুন্দর। যখন থেকে আমি চাচার বাড়িতে এসেছি, প্রতিদিন রাতে আমি চাচা আর চাচির মধ্যে ঝগড়ার আওয়াজ শুনতে পাই। একদিন যখন চাচা বাড়িতে ছিলেন না, তখন আমি চাচিকে তাদের ঝগড়ার কারণ জিজ্ঞেস করলাম। চাচি আমার হাত ধরে বললেন, তোমার চাচা আমাকে খুশি করতে পারে না, এটাই আমাদের ঝগড়ার মূল কারণ। এই বলে তিনি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে ছুটোয় শুরু করলেন। এরপর হঠাৎ এমন একটা জায়গায় হাত রাখলেন যেখানে রাখার কথা নয়। এবং তারপর, বন্ধুরা, আজকের এই গল্পে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এই গল্পে আমি একজন ছেলের ভূমিকায় আছি। আমার নাম অনিরুদ্ধ এবং আমার বয়স 20 বছর। বলার জন্য আমরা শহরে থাকি, কিন্তু আমার বাড়ি একটি গ্রামে। সেই গ্রামে আমার চাচা, চাচি এবং দাদা থাকেন। আমার চাচি অন্যদের জন্য পুরানো বউ হলেও আমার কাছে তিনি এখনও নতুন নববধূ। চাচার বিয়ের 9 মাস পর আমি গ্রামের বাড়িতে আসি। বাবার চাকরির জন্য আমাদের পুরো পরিবার শহরে থাকে।
ঠিক তখন আমার প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো শেষ হয়েছে, তাই আমি কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ আমি আমার নতুন চাচির সাথে বেশি সময় কাটাতে পারিন। আমাদের গ্রামের বাড়িতে ছোট চাচা এবং দাদা থাকেন। তাদের দেখাশোনা করার জন্য নতুন চাচি এসে গেছেন। চাচা এবং চাচির বিয়ের 9 মাস কেটে গেছে। বিয়ের সময় বাবাকে বেশি দিন ছুটি মেলেনি, তাই আমরা তাড়াতাড়ি শহরে ফিরে এসেছিলাম। গ্রামে পৌঁছেই আমি আমার ব্যাগ রাখলাম। তখনই চাচি আমার সামনে এক গ্লাস পানি নিয়ে এলেন। আমি চাচিকে ভালো করে দেখতে পাইনি, কারণ তিনি পানি দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। পুরো বাড়িতে চাচি পল্লু ধরে ঘুরে বেড়াতেন। আমার চাচি ছিলেন খুবই নরম ও সজ্জিত। তিনি আমার সাথে তাড়াতাড়ি কথা বলতে চাইতেন না। গ্রামে যাওয়ার পরের দিন আমি আমার বন্ধুদের সাথে পুকুরে সাঁতার কাটতে গেলাম। শহরে এই ধরনের অভিজ্ঞতা হয় না, তাই গ্রামে আসার পর টানা 4-5 দিন আমি পুকুরে সাঁতার কাটতে যাই। এরপর আমি কারো সাথে তার খামার বাড়িতে চলে যাই। সেখানে অনেক প্রাকৃতিক জিনিস ছিল, যা আমাকে খুব ভালো লাগত। তাই পুরো 1 সপ্তাহ আমি মজা করে কাটালাম। 1 সপ্তাহ পর আমার মজা হঠাৎ থেমে গেল, কারণ আমার এক বন্ধুকে তার বোনের বাড়ি যেতে হলো। সে তার খামার বাড়ির চাবি আমাকে দিয়ে দিল। এখন আমি যখন ইচ্ছা সেখানে যেতে পারি, কিন্তু তার অনুপস্থিতিতে সেখানে গিয়ে আমি কি করতাম? তাই আমি বাড়িতে থেকেই গেলাম। সেদিন সকাল 9টা বেজে গিয়েছিল, আর আমি এখনও স্নান করিনি। দাদা আমার ম্লান মুখ দেখে ফেললেন। তিনি আমার মুখের ম্লান ভাবের কারণ জিজ্ঞেস করলেন। আমি দাদাকে বললাম, আমার এক বন্ধুকে কিছুদিনের জন্য তার বোনের কাছে যেতে হয়েছে। বাড়িতে বসে আমার বিরক্তি লাগছে। আজ আমার পুকুরে সাঁতার কাটতে যাওয়ারও ইচ্ছে নেই। তখন দাদা বললেন, এটা কোনো ব্যাপার নয়, আজ তোমার চাচি তোমাকে স্নান করিয়ে দেবেন। দাদার এমন কথা শুনে চাচি হতবাক হয়ে আমাকে দেখতে লাগলেন। তিনি খুবই লাজুক ছিলেন, কিন্তু দাদার কথা তিনি অগ্রাহ্য করতে পারলেন না। আমি বাথরুমে গিয়ে চাচির অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর চাচি এসে তার হাত আমার শরীরে বুলাতে লাগলেন। ধীরে ধীরে আমি বেহুশ হতে লাগলাম। তখন আমি বুঝতে পারলাম, কেন গত কয়েকদিন ধরে আমি কারো সাথে ঘোরাঘুরি না করে চাচির প্রতি মনোযোগ দিচ্ছিলাম না। আমি কেন তার সাথে কথা বলার চেষ্টা করিনি? গত 1 সপ্তাহে যদি আমি তার সাথে কথা বলা শুরু করতাম, তবে তিনি আমার সাথে একটু বেশি খোলামেলা হতে পারতেন। স্নান করানোর সময় চাচি একবারও আমার দিকে চোখ তুলে তাকাননি। হয়তো তিনি বেশি লাজুক ছিলেন। একটু কথা বলার জন্য মজা করে আমি আমার শরীরের সাবান তার গালে মাখিয়ে দিলাম। আমার মজার উপর চাচি কিছু বললেন না। স্নানের সময় চাচির মাথা থেকে পল্লু বারবার সরে যাচ্ছিল। তিনি বারবার পল্লু তুলছিলেন। বারবার পল্লু তুলতে গিয়ে তার শাড়ির পল্লু জোরে টেনে গেল। আমি চাচিকে কখনো সে দৃষ্টিতে দেখিনি, কিন্তু চাচি সত্যিই খুব সুন্দর ছিলেন। তিনি তৎক্ষণাৎ নিজের শরীরে পল্লু জড়ালেন এবং বললেন, অনিরুদ্ধ, আমি তোমাকে সাবান মাখিয়ে দিয়েছি, এখন তুমি নিজের শরীরে নিজেই পানি ঢালো। এই কথা বলে তিনি দ্রুত বাইরে চলে গেলেন। আমি আমার শরীরে পানি ঢাললাম এবং তোয়ালে মুড়ে বাইরে চলে এলাম। বাইরে এসে দাদাকে কোথাও দেখতে পেলাম না। বাথরুম থেকে বেরিয়ে আমি সোজা চাচির পেছনে গেলাম। চাচি তার ঘরে শাড়ি বদলাচ্ছিলেন। যখন আমি সেখানে পৌঁছালাম, তখন তিনি কাপড় পাল্টে নিয়েছিলেন। তার ঘরে আমাকে দেখেই চাচি চমকে উঠে বললেন, অনিরুদ্ধ, তুমি পুরো কাপড় পরনি কেন? আমি বললাম, যখন আপনি আমাকে স্নান করিয়ে দিয়েছেন, তখন আমার চুলও মুছে দিন না। আপনার কোমল হাতের স্পর্শ আমার খুব ভালো লেগেছে। এখন থেকে প্রতিদিনই আপনার কাছে স্নান করাবো। আমার কথা শুনে চাচি জোরে না বললেন। তারপর আমি তাকে শান্ত করে বললাম, আমি মজা করছি। আমার প্রিয় চাচির সাথে মজা করার তো আমার একটু অধিকার আছেই। আমার কথায় চাচি হেসে উঠলেন। বাড়িতে আসার পর প্রথমবার তাকে হাসতে দেখলাম। তারপর চাচি আমার চুল মুছতে লাগলেন। আমার চুল মুছার পর চাচি তার ঘর থেকে বাইরে যেতে লাগলেন। তখন আমি তার হাত ধরে জিজ্ঞেস করলাম, আপনি সবসময় এত ক্লান্ত কেন দেখান? সবকিছু ঠিক আছে তো? আমার কথায় চাচি কিছু বললেন না এবং সেখান থেকে চলে গেলেন। সেদিন রাতে আমি চাচার ঘর থেকে তাদের চিৎকার শুনতে পেলাম। চাচার ঘর ঠিক আমার ঘরের পাশেই ছিল। দাদার বাড়িতে একটি বিশেষ ঘর ছিল। তারপরও মাঝে মাঝে তিনি ছাদে ঘুমাতেন। সেদিন রাতে দাদা ছাদে ঘুমিয়েছিলেন, তাই তিনি চাচার চিৎকার শুনতে পাননি, কিন্তু আমি শুনেছিলাম। আমি আমার ঘর থেকে বাইরে বেরিয়ে চাচার ঘরে উকি দিলাম। তাদের ঝগড়ার কারণ বুঝতে পারলাম। চাচি চাচাকে সময় দেননি এবং ঘুমিয়ে পড়েছিলেন, তাই চাচা রেগে যাচ্ছিলেন। এসব দেখা উচিত ছিল না, এমনটাই আমি মনে করছিলাম। পরের রাতে চাচির অদ্ভুত শব্দ আমার কানে আসতে লাগল। অদ্ভুত সেই শব্দ শুনে আমি চাচির ঘরে উকি দেওয়ার আগ্রহ বাড়িয়ে তুললাম। চাচার ঘরের দিকে মোড় নিচ্ছিলাম, তখন পিছন থেকে দাদা এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? দাদা হঠাৎ ছাদ থেকে নেমে এসেছিলেন। সম্ভবত দাদার আওয়াজ চাচির কানেও পৌঁছে গিয়েছিল, কারণ তার শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল। আমার দাদা 70 বছর বয়সের ছিলেন, কিন্তু তার বয়সের তুলনায় খারাপ ছিলেন না। দাদার কঠোর শব্দ শুনে আমি মাথা নিচু করে সোজা আমার ঘরে ফিরে গেলাম। পরের দিন সকালে নাস্তা করার সময়ও চাচা এবং চাচির মধ্যে ঝগড়া দেখা যাচ্ছিল। তাদের মধ্যে একে অপরের দিকে যে দৃষ্টিভঙ্গি ছিল, তা আমার কাছে স্পষ্ট ছিল। নিশ্চয়ই তাদের মধ্যে কিছু একটা গণ্ডগোল ছিল। চাচা প্রতিদিনের মতো নাস্তা করে
নিজের টিফিন নিয়ে দোকানের জন্য বেরিয়ে গেলেন। আগের রাতের চাচির অদ্ভুত শব্দগুলি বারবার আমার কানে বাজছিল। তখন চাচিকে আমার সামনে দেখে আমি খুব লজ্জা পাচ্ছিলাম। নাস্তা করার পর আমি আমার ঘরে চলে গেলাম। মোবাইল দেখার সময় কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে দাদা এবং চাচি কোথাও দেখা যাচ্ছিলেন না। চাচির ঘরের দরজা খোলা ছিল, কিন্তু দাদার ঘরের দরজা বন্ধ ছিল। আমি রান্নাঘর থেকে পানি খেয়ে বাইরে বেরিয়ে আসতেই দেখলাম চাচি দাদার ঘর থেকে বেরিয়ে আসছেন। তিনি বেশ ক্লান্ত দেখাচ্ছিলেন এবং বারবার নিজের হাত খসছিলেন। তার মুখেও যেন ক্লান্তির ছাপ ফুটে উঠেছে, যেমনটা দেখা যায় যখন শরীর ব্যথায় জর্জরিত থাকে। আমাকে দেখেই চাচি বললেন, অনিরুদ্ধ, তুমি বসো, আমি তোমার খাবারের থালা নিয়ে আসছি। চাচি আমার সাথে চোখ মেলাতে পারছিলেন না। আমি ভাবতে লাগলাম, দাদার ঘরে তিনি এতক্ষণ কি করছিলেন যে এত ক্লান্ত হয়ে পড়লেন। চাচার বাড়ির কিছু কিছু বিষয় আমার কাছে বেশ অদ্ভুত লাগছিল। চাচি দেখতে সুন্দরী ছিলেন। গ্রামে আসার পর থেকে আমি লক্ষ্য করেছি, দাদা বাড়ির বাইরে কোথাও যাননি, তিনি সবসময় চাচির পেছনেই থাকতেন। এটা আমার কাছে বেশ স্পষ্টভাবে ধরা পড়ছিল। চাচি সবসময় ক্লান্ত দেখাতেন। সাধারণ বাসন মাজা এবং রান্না করার কাজেই কেউ এত ক্লান্ত হয়ে যেতে পারে, এটা বিশ্বাস করা মুশকিল। মাঝে মাঝে আমি দেখতাম চাচা আর চাচির মধ্যে কিছু একটা ঝামেলা চলছিল। হয়তো চাচি চাচাকে সেই সময়টা দিতে পারছিলেন না যা তিনি চাইতেন, এবং তাই চাচা ক্ষিপ্ত হয়ে উঠতেন। প্রতিদিন রাতে চাচার রাগী কণ্ঠস্বর আমার কানেও পৌঁছাত। দুপুরে চাচা বাড়িতে না থাকলে চাচি ঘণ্টার পর ঘণ্টা দাদার ঘরে থাকতেন। যখন তিনি বাইরে আসতেন তখনও তিনি বেশ ক্লান্ত দেখাতেন। 4 দিন ধরে আমি বাড়িতে ঠিকঠাক মনোযোগ দিতে শুরু করলে আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হতে লাগল। একবার চাচা দুপুরের সময় দোকান তাড়াতাড়ি বন্ধ করে বাড়ি ফিরে এলেন। তাকে শহরে দোকানের কিছু জিনিস কিনতে যেতে হতো। সেই দিন দুপুরেই তিনি শহরের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি বলেছিলেন যে পরের দিন সকালে বাড়ি ফিরে আসবেন। শহরে পৌঁছাতেই চাচা জানতে পারলেন যে তিনি যে বৈদ্যুতিক সামগ্রীটি আনতে গিয়েছিলেন তা আনতে আরও 3 দিন সময় লাগবে। ফলে চাচার শহরে থাকার সময় রাত থেকে 3 দিনের হয়ে গেল। চাচার শহরে থাকার বিষয়টি শুনে আমার বাবা মা তাকে আরও 3-4 দিন বাড়িতে থাকার জন্য বললেন। ফলে চাচা পরবর্তী 1 সপ্তাহ বাড়িতে ফিরবেন না। রোজ ছাদে ঘুমানো দাদা চাচার অনুপস্থিতিতে নিজের ঘরে ঘুমাতে শুরু করলেন। সেই রাতে আমি চাচিকে দাদার ঘরে যেতে দেখলাম। তখন আমি বিষয়টিতে খুব একটা গুরুত্ব দিইনি। মাঝরাতে আমার হঠাৎ করে হাসি পেল, তাই আমি উঠে পড়লাম। পানি খাওয়ার জন্য আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। তখন দেখলাম চাচি দাদার ঘর থেকে বেরিয়ে আসছেন। তিনি খুবই ক্লান্ত দেখাচ্ছিলেন। দাদার ঘর থেকে নিজের ঘরের দিকে হেঁটে যেতে গিয়ে আমি দেখলাম তিনি প্রায় হোঁচট খেয়ে যাচ্ছিলেন। তার ভারসাম্য ঠিকঠাক ছিল না। এর আগে যে তিনি পড়ে যান, আমি তার হাত ধরলাম। আমাকে দেখে চাচি ভীষণ ভয় পেয়ে গেলেন। আমি তাকে তার ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসালাম। তারপর জিজ্ঞেস করলাম, চাচি, এতক্ষণ তুমি দাদার ঘরে কি করছিলে? চাচি কিছুই বললেন না এবং শুধু বললেন, আমার খুব ঘুম পাচ্ছে। তারপর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। চাচির মাঝরাতে দাদার ঘর থেকে বেরিয়ে আসা এবং তার ক্লান্ত মুখ আমাকে কিছু ইঙ্গিত দিচ্ছিল। চাচি আমাকে কিছু বলার জন্য প্রস্তুত ছিলেন না। পরদিন সকাল থেকেই আমি চাচিকে সেই প্রশ্নটি জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম। দুপুর 3টা নাগাদ দাদা কিছু সময়ের জন্য বাজারে সবজি আনতে গেলেন। তখন চাচি রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়িতে তখন কেবল আমি আর চাচি ছিলাম। এই সুযোগটা কাজে লাগিয়ে আমি রান্নাঘরে ঢুকলাম এবং ঢুকেই জিজ্ঞেস করলাম, রাতে আপনি দাদার ঘরে কি করছিলেন? চাচি বললেন, তোমার দাদার কাশি হচ্ছিল, তাই তাকে পানি দিতে গিয়েছিলাম। চাচি মিথ্যা বলছিলেন, এটা আমি বুঝতে পারলাম। পানি দেওয়ার জন্য 5 মিনিটই যথেষ্ট, কিন্তু আপনি পুরো 5 থেকে 6 ঘন্টা দাদার ঘরে ছিলেন। এ বাড়িতে আসলে কি চলছে? সত্যি করে আমাকে বলুন। এখানে আসার পর থেকেই প্রতিদিন রাতে চাচা আর আপনার ঝগড়ার আওয়াজ আমার কানে আসে। আপনি কেন চাচার সাথে এমন করছেন? চাচার অনুপস্থিতিতে দিনেও আপনি দাদার ঘরে যান, আর এখন তো মাঝরাতে 5-6 ঘন্টা দাদার ঘরে ছিলেন। চাচাকে কি আপনি পছন্দ করেন না? আপনার মনে চাচার জন্য কোনো অনুভূতি আছে কি না? আমি খুব রাগান্বিত হয়ে চাচিকে প্রশ্ন করছিলাম। তখন তিনি বললেন, তুমি যা বুঝতে চাইছ তাই বুঝতে পার। কিছু কিছু কথা তো তুমি বুঝেই গেছ। শোনো, তোমার চাচা আমাকে সুখী করতে পারেন না, তাই আমি আমার শ্বশুরের সেবা করি। তখন আমি চাচিকে জিজ্ঞেস করলাম, সেবা মানে কি চাচি? চাচি বললেন, এখন তুমি যেটা বুঝতে চাইছ সেটাই বুঝে নাও। এটা বলে চাচি সেখান থেকে চলে গেলেন। তিনি আমার প্রশ্নের সরাসরি উত্তর দিতে প্রস্তুত ছিলেন না। একজন সুস্থ স্বাভাবিক যুবক স্বামীকে ছেড়ে তিনি কেন দাদার পিছনে পড়েছেন, সেটা আমার কিছুতেই বোধগম্য হচ্ছিল না। 2 দিন কেটে গেল। সেই রাতে চাচিকে আবার দাদার ঘরে যেতে দেখলাম। তিনি আমাকে কিছুই বলার জন্য প্রস্তুত ছিলেন না। পরদিন দাদার এক বন্ধু বাড়িতে এসেছিলেন। কিছু সময়ের জন্য তিনি দাদাকে গ্রামের পঞ্চায়েতে নিয়ে গেলেন। আমি জানতাম সেখানে দাদার অনেকটা সময় লাগবে, তাই তার তাড়াতাড়ি বাড়ি ফেরার সম্ভাবনা কম ছিল। তখন আমি একটা অজুহাত বানিয়ে চাচিকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় আমি চাচিকে বললাম,
আমাদের বাজারে যেতে হবে। কিন্তু বাজারে না গিয়ে আমি তাকে আমার বন্ধুর ফার্ম হাউসে নিয়ে গেলাম। ফার্ম হাউসে পৌঁছাতেই আমার চোখ চাচির উপর আটকে গেল। সেখানে আমরা দুজনেই ছিলাম। চাচি প্রশ্ন করলেন, তুমি আমাকে এখানে কেন এনেছ? আমি মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ভেতরে নিয়ে এলাম। ভেতরে গিয়ে চাচিকে বললাম, আমি জানতাম বাড়িতে থেকে তুমি সত্যি কথা বলবে না, তাই আমি তোমাকে এখানে এনেছি। এখনই আমাকে সত্যি করে বলো, তোমার আর দাদার মধ্যে কি চলছে? তুমি কি সত্যিই চাচার সাথে সুখী নও, নাকি অন্য কোনো কারণ আছে? তখন চাচি আমার হাত ধরলেন এবং হঠাৎ করে আমার খুব কাছে এসে দাঁড়ালেন। তারপর বললেন, অনিরুদ্ধ, তুমি অযথা বেশি চিন্তা করছ। আমি তোমাকে যা একবার বলেছি সেটাই মেনে না। তুমি অনেক দিন হলো গ্রামে এসেছ, এখানে তেমন কিছু না বুঝেই ঢুকিয়ে থাকার চেয়ে তাড়াতাড়ি নিজের বাড়িতে চলে যাও। না হলে তোমার দাদার মতোই আমাকে তোমারও সেবা করতে হবে। তোমার দাদা আমার কাছ থেকে নিজের ও অন্যদের সেবা নেওয়া খুবই পছন্দ করেন। যেমনভাবে তিনি আমাকে তোমাকে আনতে বাধ্য করেছিলেন, ঠিক তেমনভাবেই তিনি আমাকে তোমার অন্যান্য সেবাও করতে বাধ্য করবেন। যদি তোমার এটা মেনে নিতে কোনো আপত্তি না থাকে, তবে তুমি এখানে বেশি দিন থাকতে পারো। চাচির কথা শুনে আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম এবং বললাম, যদি আপনার কাছে এগুলো গ্রহণযোগ্য হয়, তবে আমার কাছে কেন হবে না? এটা বলে আমি তাকে এক অন্য নজরে দেখলাম। আমার দৃষ্টি দেখে চাচি মুখ ফিরিয়ে চলে গেলেন। তবুও তিনি আমাকে সত্যি কিছুই বলেননি। চাচি নিশ্চয়ই কিছু না কিছু লুকাচ্ছেন। তারপর আমি চাচির উপর নজর রাখার সিদ্ধান্ত নিলাম। সেদিন যেমন আমি তাকে ফার্ম হাউসে নিয়ে গিয়েছিলাম, তেমনি বাড়িতে ফিরিয়ে নিয়ে এলাম। তারপর চাচিকে বললাম যে আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি এবং সন্ধ্যায় বাড়ি ফির। এটা বলে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পথে আমার দাদার সাথে দেখা হলো। তখন আমি তাকে জানাল যে আমি সন্ধ্যায় বাড়ি ফির। আমি ইচ্ছা করেই দাদা আর চাচিকে একা ছেড়ে দিলাম। দাদা বাড়িতে পৌঁছাতেই আমি অর্ধেক পথ থেকে বাড়ির দিকে ফিরে এলাম। সেদিন দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমি বাড়িতে নজর রাখছিলাম। দাদা আর চাচির মধ্যে কি হচ্ছিল সবকিছু আমার চোখের সামনেই ছিল। সারাদিন তাদের কথোপকথন থেকে আমি সবকিছু বুঝে নিয়েছিলাম। তাদের উপর নজর রাখার পর রাত ৯টায় আমি বাড়ি ফিরলাম। প্রতিদিনের মতো চুপচাপ রাতের খাবার খেলাম। তাড়াতাড়ি খেয়ে আমি দেখালাম যে আমি আমার ঘরে যাচ্ছি। আমি ঘরে ঢুকে গেলাম, কিন্তু দাদা হাত ধুতে রান্নাঘরে যাওয়ার সাথে সাথেই আমি চুপিসারে তার ঘরে ঢুকে গেলাম। প্রায় ২ ঘন্টা পর চাচি দাদার ঘরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম চাচি দাদার পায়ের মালিশ করছেন। দাদা তার সঙ্গে খুবই কঠোরভাবে কথা বলছিলেন, যেন তিনি একজন চাচি একটানা ১ ঘন্টা ধরে দাদার পায়ের মালিশ করে যাচ্ছিলেন। সারাদিন দাদা আর চাচির মধ্যে কি ঘটছিল তা আমি সবটাই দেখতে পেলাম। পরদিন সকালে চাচা যখন বাড়ি ফিরে এলেন, আমি সবার সামনে চাচাকে বললাম, চাচা, এবার আপনি আর চাচি আমাদের সঙ্গে শহরে চলুন। পিতাজি আপনার জন্য একটি ভালো চাকরি খুঁজে রেখেছেন। দাদা শহরে যাবেন না, কারণ তিনি তার গ্রামকে খুব ভালোবাসেন। চাচা শহরে চলে যাওয়ার জন্য রাজি হলেন। তার সম্মতি দেখে দাদা বললেন, রাজেশ, তুমি আর পল্লবী কোথাও যাবে না। তোমরা চলে গেলে আমি এখানে একা কিভাবে থাকব? তখন আমি বললাম, দাদা, চাচা আর চাচি এখানে থাকলেও আপনি তাদের সঠিক মর্যাদা দেন না। আপনি চাচির সঙ্গে একজন চাকরানির মতো আচরণ করেন। গতকাল সারাদিন আমি আপনাদের ওপর নজর রেখেছিলাম। চাচার যে সময়ের প্রয়োজন সেটা চাচি কেন দিতে পারছেন না, সেই কারণও আমি জেনে গেছি। আপনি চাচিকে সারাদিন কাজে ব্যস্ত রাখেন, দুপুরে বিনা কারণে পা মালিশ করান, আর রাতে শুয়ে পড়লেই চাচি এতটাই ক্লান্ত হয়ে যান যে তিনি চাচার সঙ্গে সময় কাটাতে পারেন না। তাই তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে। দাদা, যদি আপনি আপনার ছোট বুকে সম্মান দিতে না পারেন, তবে তাকে নিজের কাছে রাখার কোনো মানে নেই। চাচা আর চাচি শহরে চলে যাচ্ছেন। এটা শুনে দাদার চোখে জল এসে গেল। তারপর তিনি বললেন, রাজেশ, আমাকে ক্ষমা করো। তুমি একজন দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে করেছ। এই কারণে আমি খুব রেগে গেছিলাম। সে তার পরিবার থেকে ১ টাকা দানস্বরূপও নিয়ে আসেনি, তাই আমি তাকে চাকরানির মতো ব্যবহার করে নিজের রাগ মেটাচ্ছিলাম। আমি ইচ্ছা করেই তাকে এত কাজে ব্যস্ত রাখতাম যাতে সে ক্লান্ত হয়ে রাতে তোমার সঙ্গে সময় কাটাতে না পারে, আর এভাবেই তোমাদের মধ্যে ঝগড়া লেগে থাক। এখন যখন অনিরুদ্ধ তোমাদের শহরে নিয়ে যাওয়ার কথা বলছে, তখনই বুঝতে পারছি তোমাদের কতটা মূল্য। বিশেষত পল্লবী, আমি হাতজোট করে তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমাকে মাফ করে দা। তোমাদের ছাড়া আমি এখানে একা কিভাবে থাকব? তখন দাদা চাচা ও চাচির সামনে হাতজোট করে ক্ষমা চাইলেন। চাচা ও চাচি দাদাকে ক্ষমা করে দিলেন, কারণ দাদা তার ভুল বুঝতে পেরেছিলেন। দাদার চাচার প্রতি অগাধ ভালোবাসা ছিল, তাই চাচি কখনোই তার বিরুদ্ধে অভিযোগ করতেন না। তিনি বাবা ছেলের মধ্যে দূরত্ব তৈরি করতে চাইতেন না। তিনি ভাবতেন, আজ না হোক কাল দাদা তাকে বুঝতে পারবেন। এই আশা নিয়ে তিনি দিন কাটাচ্ছিলেন। চাচি তার শ্বশুরের ভুলগুলো ঢাকার জন্য নিজেকে আমার সামনে দুর্নাম করেছিলেন, কিন্তু দাদার কোনো দোষ আমার কাছে প্রকাশ হতে দেন। যখন আমি দাদার আচরণের বাস্তবতা বুঝতে পারলাম, তখনই চাচাকে ফোন করে সবকিছু জানালাম। চাচা আমার কথা মেনে নিলেন। আমার উদ্দেশ্য ছিল দাদাকে তার ভুলের কথা বুঝতে সাহায্য করা। সেই দিন থেকে দাদা তার বুকে যথাযোগ্য সম্মান দিতে শুরু করলেন।
দাদার চোখ খুলে গেল যে চাচির পারিবারিক দারিদ্র্য তার সৌন্দর্য বা উদার মনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি বুঝতে পেরেছিলেন যে একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার আচরণে, না যে তার সম্পত্তিতে। তাই কাউকে তার অর্থের ভিত্তিতে নয়, তার স্বভাব এবং আচরণ দেখে বিচার করা উচিত। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।